নমস্কার। আজকে আমরা কেতু গ্রহকে নিয়ে আলোচনা করব। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে রাহু কেতু আসলে একটি গ্রহ না হওয়ার গ্রহ নয়, কিন্তু রাহু কেতুর ভূমিকা কিন্তু অপরিসীম। জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন স্টুডেন্টরা বা জ্যোতিষকে যারা বিলিভ করে, জ্যোতিষকে যারা আরো শিখতে চায়, জ্যোতিষের প্রতি যাদের আগ্রহ অনেক বেশি দেখতে পাওয়া যায়, তারা কিন্তু বারবার রাহু কেতুকে নিয়ে অনেক বিভ্রান্তের মধ্যে পড়ে। রাহু কেতুর পারফেক্ট প্রেডিকশন কোনো কোনো জায়গায় জ্যোতিষের স্টুডেন্টদের কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যায়। তো আজকে আমি কেতুকে নিয়ে কিছু আলোচনা করব এবং আপনাকে আমি বোঝাবার চেষ্টা করব যে কেতু কিভাবে মানুষের জীবনকে ধন্য বানায়, অর্থাৎ কেতুর প্রভাবে কখন মানুষের জীবন ধন্য হয়ে ওঠে, অর্থাৎ কেতুর প্রভাবে একজন মানুষের সর্বাধিক লাভ কখন হতে দেখা যায়, এই বিষয় নিয়েও আলোচনা করব। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে কেতু গ্রহটাকে কিন্তু অবশ্যই আমরা একটি ছায়াগ্রহ বলি, এবং কেতু গ্রহটি কিন্তু একটি রহস্যের কারক গ্রহ। কেতুকে যদি আপনি বুঝতে চান, দেখুন, আমরা সাধারণ যখন অ্যাস্ট্রোলজি পড়ি তখন তো আমরা জানি যে কেতু সাধারণভাবে কিন্তু একটি ছায়াগ্রহ, এবং কেতু কিন্তু সাধারণভাবে বিলম্বের কারক গ্রহ, বিচ্ছেদের কারক গ্রহ, রহস্যের কারক গ্রহ, এবং কোনো কোনো জায়গায় বলা হয় মোক্ষের কারক গ্রহ। দেখুন, আসলে কিন্তু কেতু একটি মোক্ষের কারক গ্রহ, তবে কেতুর অবস্থান জনিত ফল ভিন্ন ভিন্ন ভাবের মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থায় কেতু অবস্থান করে, তার ফল ভিন্ন ভিন্ন দেখতে পাওয়া যায়। কখনো কেতু শত্রুতার কারক, কখনো কেতু বিলম্বের কারক, কিন্তু কখনো কেতু স্পিরিচুয়ালিটি বা মোক্ষ লাভের কারক। আসলে কিন্তু জ্যোতিষশাস্ত্রে একটি কথা বলেছে যে কেতু কিন্তু মোক্ষের কারক গ্রহ। যদি আমরা এই কথাটাকে একটু বিশ্লেষণ করি, তাহলে একজন মানুষের মোক্ষ প্রাপ্তি কখন হয়, মোক্ষ লাভ কখন হয়? সেই মানুষ যখন, একজন মানুষ যখন তার ভৌতিক সুখকে ছেড়ে তার জীবনের যা চাহিদাগুলো ছিল সেগুলোকে সব পূরণ করে, বা সেই চাহিদার প্রতি তার আকর্ষণ বা সেই চাহিদার প্রতি তার লোভ, এগুলো যখন তার ভেতর থেকে পুরোপুরি সরে যায়, এবং সে যখন, তার কাছে যখন সব থেকে প্রিয় হয়ে ওঠে ভগবান, এবং সে তার নিজের জীবনকে ভগবানের প্রতি সমর্পণ করে দেয়, তখন কিন্তু মোক্ষ লাভের জন্ম হয়। অর্থাৎ তার এই যে ত্যাগ, এই ত্যাগই কিন্তু তাকে মোক্ষ লাভ করতে পারে, করিয়ে দিতে পারে। যদি এই কথাটা সত্যি হয়, তাহলে এই কথাটা থেকে একটা পয়েন্ট বেরোবে। পয়েন্টটা কিরকম দেখুন, রাহু কেতুকে বুঝতে গেলে পারে একটি কথা আপনাকে বুঝতে হবে। আমরা একটি ছোট একটা উদাহরণ দিই, যেমন তাহলে বুঝতে সহজে পারবেন। যে দেখুন, যখন আমাদের প্রচন্ড খিদে পায়, তখন কিন্তু দেখা যায় যে আমাদের কাছে যদি বাসি রুটি চিনি দিয়ে কেউ দিয়ে দেয়, তাহলে আমরা সেটাই খেয়ে নেব। আবার ধরুন, কারুর পেট ভর্তি এবং সে কিছু খেতে চায় না, কিন্তু তাকে যদি জোর জবরদস্তি খাওয়াতে হয় বা খেতে দেওয়া হয়, তাহলে পারে সে কিন্তু বেছে বেছে উৎকৃষ্ট জিনিসটা এবং সব থেকে ভালো জিনিসটা সে কিন্তু খাবে, এবং অল্প আহার করবে শুধু কথা রাখার জন্য। এই বিষয়টাকে যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনি কিন্তু কেতুকেও আস্তে আস্তে করে বুঝতে পারবেন। দেখুন, যদি আমরা দেখি, এই যে প্রচন্ড খিদে পেয়েছে, যা পেলো তাই খেয়ে নিল, সেখানে কোনো বাদবিচার নেই, সেখানে কোনো দেখার দরকার নেই যে কি খাচ্ছি, আমার পেট ভরা নিয়ে কথা, এইটা কিন্তু রাহুর সঙ্গে তুলনা করা হয়। এর জন্য দেখবেন, রাহু যেইভাবে থাকে, ওই ভাবের বিষয় জাতক যতই প্রাপ্তি করুক না কেন, তবুও কিন্তু ওই ভাবের বিষয়কে নিয়ে জাতকের আরো পাওয়ার একটা ইচ্ছা তৈরি হয়। যেমন ধরুন, রাহু পঞ্চম স্থানে বসে রয়েছে, রাহু পঞ্চম স্থানে বসে রয়েছে, তাহলে সেই মানুষের একাধিক প্রেম করার ইচ্ছা তৈরি হবে, এবং তার ধরুন একাধিক প্রেম হলো, তারপরেও কিন্তু আরো প্রেম করার চেষ্টা করবে, এবং আরো বেশি বয়স অব্দি সে কিন্তু একটা প্রেমিক সুলভ মাইন্ডের হয়ে যাবে। তো রাহুর, এই জন্য বলা হয় রাহুর কাছে কোনো বাদ বিচার নেই, রাহু কিন্তু আরো বেশি পেতে চাইছে। কিন্তু ঠিক এর উল্টো হচ্ছে কেতু। কেতু কিন্তু যেখানে বসে রয়েছে, সেখানে
দেখা যায় যে কেতু কিন্তু বিলম্বের কারক গ্রহ, অর্থাৎ কেতু ওই জায়গাটা ঘিরে একটা একটা কিন্তু এমন ফল দেওয়ার চেষ্টা করে ওই ভাবের বিষয়গুলো জাতক সহজে প্রাপ্তি করতে পারে না। ধরা যাক একটা উদাহরণ দিই, ধরুন মনে করা যাক কেতু পঞ্চম ভাবের মধ্যে বসে রয়েছে, তাহলে পঞ্চম ভাবের মধ্যে কেতু বসে থাকলে সেই মানুষ অনেক চাইলেও একটি প্রেম করতে পারবে না সহজে। কিন্তু আবার ধরুন কেতু দশম স্থানে বসে রয়েছে, দশম স্থানে বসে থাকার জন্য সেই মানুষ কিন্তু তার কাছে কাজের অফার আসবে, কিন্তু সেই মানুষ কিন্তু সেই কাজটা করা তার মনে হবে না যে এই কাজটা করলে বেটার হবে বা এরকম কিছু, মানে সে কাজটা করতে চাইবে না। কিন্তু রাহু যদি দশম ঘরে বসে থাকে, সে সব কাজই একবার করে করে নেবার চেষ্টা করবে, তার কাজের মধ্যে স্থিরতা থাকবে না। আবার ধরুন রাহু, ধরুন এটা মনে করা যাক সপ্তম ভাবের মধ্যে বসে রয়েছে, তাহলে সেই মানুষ কিন্তু বিবাহিত জীবনে অল্প দিনের মধ্যেই অধৈর্য হয়ে গিয়ে সে মনে করবে এই বিবাহিত জীবনটা আমার টিকবে না, বা আমি এই বিবাহিত জীবনের মধ্যে চলতে পারবো না, আমি একটা নেক্সট বিবাহ করি। এরকম কিন্তু রাহুর একটা নেচার। কিন্তু কেতু যদি ওই সপ্তম স্থানে বসে থাকে, তাহলে সে মনে করবে যে এই বিবাহিত জীবন যদি নষ্ট হয়ে যায়, আমি আর বিবাহ করবই না। তাহলে বুঝতে পারছেন কেতু আর রাহুর পার্থক্যটা, ওই খাবারের যে উদাহরণটা দিয়েছিলাম ওরকম। এবারে একটা কথা ভালো করে বুঝুন, যে কেতু পঞ্চম স্থানে বসে থাকলে, উদাহরণ দিচ্ছি, পঞ্চম স্থানে বসে থাকলে সেই জাতক কিন্তু, সেই জাতকে চট করে প্রেম হয় না। যেমন একজন পেট ভর্তি করা মানুষের কাছে যদি আমি মন্ডা, মিঠাই, মাংস, মাছ, ডিম সবকিছু সাজিয়ে দিই, সে কিন্তু হুড়ুর করে খেয়ে নেবে না। সে খুব বেছে তার শরীরের জন্য কোনটা ভালো অনুরোধ রাখার জন্য কিন্তু একটু খাবে, অল্প একটুখানি মুখে দেবে, এবং খুব বেছে বেছে দেবে যে কোন জিনিসটা আমার শরীরকে কোনো ডিস্টার্ব করবে না, এরকম খাবার চেষ্টা করবে। এটাই কিন্তু একজন শিক্ষিত বা একজন বুদ্ধিমান মানুষের কাজ। তাহলে কেতুও কিন্তু পঞ্চম ঘরে যখন বসে থাকবে, সে কিন্তু হুড়ুর করে প্রেম করতে পারবে না, চট করে যখনই চাইলাম প্রেম করে ফেললাম এরকম হবে না। কিন্তু একটা প্রেমিকা অবশ্যই জুটবে যে সেই জাতককে সত্যিকারের ভালোবাসবে। কেতু সপ্তম ঘরে বসে থাকলে কিন্তু চট করে বিয়ে দেবে না, মানে বিয়ে করতে দেবে না, কিন্তু একটা এমন ছেলে সেই জাতককে বিয়ে করবে বা এমন মেয়ে বিয়ে করবে, সেই মেয়েটা বা সেই ছেলেটা জাতককে, অর্থাৎ যে বিয়ে করেছে তাকে দেখবেন অনেক শাসন করবে, তাকে কিন্তু মানে তাকে বোঝাবে যে আমি তোমার জন্য কত করছি, দেখো তুমি অকারণে আমার ওপর চিল্লাচ্ছ। কারণ চিল্লাচ্ছ কেন? কারণ কেতু যদি সপ্তমে থাকে তাহলে রাহু লগ্নে থাকবে, তাহলে সেই লগ্নে রাহু মানেই সেই জাতকের মাথা গরম। কেতু যদি দশম স্থানে থাকে, তার কিন্তু কাজ চট করে আসবে না, তার কাজ চট করে পাবে না সে, কিন্তু কিন্তু একটা কাজ সে পাবে এমন, যেই কাজটা কিন্তু তার জন্য বেটার, যেই কাজটা তাকে সফলতা দিতে পারে। তবে একটা শর্ত রয়েছে, কেতু এই যে সফলতা, এই সফলতার পেছনে একটা শর্ত রয়েছে। শর্তটা কি? কেতু হচ্ছে গুপ্ত বিষয়ের কারক গ্রহ, ভালো করে বুঝুন। কেতু গুপ্ত বিষয়ের কারক গ্রহ। কারণ আপনি বলতে পারেন যে ধরুন আমার তো সপ্তমে কেতু রয়েছে, আমার তো ডিভোর্স হয়ে যাচ্ছে বা ডিভোর্সের মতো রোজ ঝামেলা সংসার জীবনে। কেউ বলবে আমার পঞ্চমে কেতু রয়েছে, আমার আমার তো প্রেমকে নিয়ে প্রচুর ঝামেলা। কেউ বলবে আমার দশমে কেতু রয়েছে, আমার তো কর্মক্ষেত্রে নানান শত্রুতা, ঝামেলা, অশান্তি সবকিছু লেগে আছে। তাহলে একটা কথা আপনাকে বুঝতে হবে, কেতু যেইভাবে বসে আছে, কেতু যেইভাবে বসে থাকবে, সেই ভাবের ফল জাতক আনন্দ সহকারে, বা জাতকের মন পাসান্ত, বা জাতক সেই ফলটাকে পেয়ে যে খুশি হয়ে যাবে, এরকম হবে না। কেতু হচ্ছে মোক্ষ লাভের কারক, ভালো করে বুঝুন। মোক্ষ লাভ কথাটা কিন্তু স্পিরিচুয়ালিটির সঙ্গে কানেক্টেড। আমরা যদি এটাকে বাস্তব জীবনে দেখি, তাহলে যে সমস্ত সন্ন্যাসীরা রয়েছে, যারা অরিজিনাল সাধক বা অরিজিনাল সন্ন্যাসী, তাদের জীবনকে যদি আমরা একটু ফলো করি, তাহলে আমরা দেখব তারা কিন্তু নির্জন নিস্থানে একা একা ভগবানের নাম করে, এবং তারা কিন্তু ভগবানের নাম প্রকাশ্যে করে না। অর্থাৎ তারা কিন্তু ভগবানের নামের জন্য একটা শান্ত বাতাবরণ খোঁজে। তাহলে কেতু দেখবেন যারা মোক্ষ লাভ করে, যারা মোক্ষ লাভ করে বা যাদেরকে মোক্ষ লাভ করে, মানে কারা করে, যারা বড় বড় সাধক হয়, এই সাধকরা
কিন্তু ভগবান আমার সামনে এসে এক্ষুনি দাঁড়িয়ে আমাকে আশীর্বাদ দিক এবং আমাকে অনেক কিছু দিক, যা চাইবো তাই দিক, এই ধারণা বা এই আশা করে তারা কিন্তু ভগবানকে ডাকে না। তারা ভগবানের নামের প্রতি একটা নেশা, ভগবানের প্রতি একটা আস্থা এবং ভগবানকে তারা কিন্তু নিজেকে সমর্পণ করে দেয় ভগবানের প্রতি। ঠিক আছে, এই রকমই কিন্তু বিষয়টা খেয়াল রাখবেন। কেতু যেইভাবে বসে রয়েছে সেই ভাবের ফল যদি আপনি সঠিকভাবে পেতে চান, তাহলে পারে সেই ভাবের বিষয়গুলোকে নিয়ে কখনোই ভগবানের কাছে চাইবেন না যে ওইটা আমাকে দাও। কি বললাম বুঝতে পেরেছেন? ধরুন কেতু সেকেন্ড হাউসের মধ্যে বসে রয়েছে, একটা মনে করা যাক, তাহলে আপনি কখনোই ভগবানের কাছে বলবেন না যে ভগবান আমাকে আরো টাকা পয়সা সম্পত্তি দাও। কেতু পঞ্চম ভাবের মধ্যে বসে রয়েছে, আপনি কখনো ভগবানকে বলবেন না যে ঠাকুর আমাকে একটা ভালো প্রেম দাও, আমাকে অনেক পড়াশোনা দাও, বলবেন না। সপ্তম ভাবে কেতু বসে রয়েছে, তাহলে আপনি কিন্তু ভগবানকে বলবেন না যে আমাকে একটা সুন্দর ছেলে বা মেয়ে জোগাড় করে দাও, আমি বিয়ে করব, হ্যাঁ, যাতে সেই ছেলেটা বা সেই মেয়েটা আমাকে খুব করে, বিভিন্ন মনের ইচ্ছা। কেতু ধরুন দশম ঘরে বসে রয়েছে, তাহলে আপনি ভগবানকে বলবেন না যে আমাকে কাজ দাও, আমাকে একটা ভালো চাকরি খুঁজে দাও, আমি যেন একটা ভালো চাকরি পেয়ে যাই, এগুলো বলবেন না। ওই ভাবের প্রতি আপনি আশা ছেড়ে দিন, ওই ভাবের প্রতি আপনি নিজেকে সমর্পণ করে দিন, ওই ভাবের প্রতি আপনার ভেতরে ত্যাগ নিয়ে আসুন। ঠিক আছে, দেখবেন ওই ভাবের ফল যতটা আপনি আশা করেছিলেন বা যতটা ওই ভাবের ফল পেতে আপনি ইচ্ছুক ছিলেন, তার থেকে বেশি ওই ভাবের ফল আপনি প্রাপ্তি করতে পারবেন। এটা আপনি প্র্যাকটিক্যাল জীবনে মিলিয়ে নেবেন। ধরুন কেতু আপনার চতুর্থ ঘরে বসে রয়েছে, চতুর্থ ঘরে কেতু বসে থাকলে পারিবারিক ঝামেলা, পরিবারের মধ্যে মনোমালিন্য, বাস্তু দোষ এবং মায়ের সাথে বারবার বন্ডিং প্রবলেম, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, এগুলো তৈরি হতে পারে। কিন্তু আপনার চতুর্থ ঘরে কেতু বসে রয়েছে, আপনি আপনার পরিবারের মানুষদের থেকে কিছু আশা করবেনই না, কিচ্ছু আশা নয়। সেই ঘরটার প্রতি আপনার ভেতর থেকে ত্যাগ আনতে হবে। যদি আনতে পারেন, আপনি দেখবেন 1 বছরের মধ্যে ওই ঘরটা আপনাকে কি রিটার্ন দিচ্ছে। আপনি যতটা ভেবেছিলেন বা আশা করেন তার থেকে ডবল আপনি রিটার্ন পাবেন। এটাই হচ্ছে কেতুর নিয়ম। তাহলে আমরা এই বিষয় থেকে একটা জিনিস পাচ্ছি যে রাহু যেই ঘরের মধ্যে বসে রয়েছে, সেই ঘরের প্রতি আপনার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা রাহু আরো বৃদ্ধি করায়, অর্থাৎ সেই ইচ্ছাটা প্রাপ্তি হয়ে গেলেও রাহু কিন্তু আপনাকে ওই ইচ্ছাটা প্রাপ্তি হয়ে গেলে পারে তারপরে রাহু আপনাকে বোঝায় যে না, এখানটায় সুখী হতে পারছি না বা এখানটায় আমার মন লাগছে না, আমার আরো একটু বেশি চাই। আর কেতু সবসময় বলে যে আপনি ওই ঘরের, অর্থাৎ যেই ভাবের মধ্যে আমি বসে রয়েছি সেই ভাবের মধ্যে থেকে আশাই ছেড়ে দিন, সেই ভাবটিকে ভগবানের কাছে সমর্পণ করে দিন। ভগবানকে বলুন যে ভগবান তোমার কাছে এই ঘরটা, অর্থাৎ এই ঘর আমার পরিবার, চতুর্থ ঘরে কেতু রয়েছে, আমার ঘর বাড়ি বা আমার পরিবার, ভগবান তুমি আমার পরিবার বা আমার ঘর বাড়িকে তুমি দেখো, তোমাকেই আমি সমর্পণ করে দিলাম, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটা আমাকে দিও। এটা আপনি করে দেখুন, ওই ঘরের ওই ভাবের ফল যেখানে কেতু বসে রয়েছে দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। এটা কিন্তু কেতুর একটা লজিক। কেতুকে নিয়ে আরো অনেক আলোচনা করবো, কেতু খুব ইন্টারেস্টিং একটি প্ল্যানেট। তো অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আপনার জন্মছকের মধ্যে কেতু কোথায় বসে রয়েছে অবশ্যই এটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সেই বিষয় নিয়েও আলোচনা করবো যে সেই ভাবের মধ্যে বসে থাকার জন্য কেতু কি রেজাল্ট দেয়, কারণ এখন লাগাতার জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান কিন্তু করে যাব এবং অবশ্যই পরের দিনকে আরেকটি শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে দেখা হয়ে যাবে আপনার সাথে। ততক্ষণের জন্য